আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এর ব্যবস্থাপনা যত দ্রুত সম্ভব বিদেশি পরিচালনা প্রতিষ্ঠানের কাছে দিয়ে দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেন। চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচির শুরুতেই বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা যান নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে। সেখানে বন্দরের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন বন্দরের চেয়ারম্যান। এ সময় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের অতীত ঐতিহ্যের কথা স্মরণ করে বন্দরের আধুনিকায়ন কার্যক্রম খুবই ধীর গতিতে চলছে বলে আক্ষেপ করেন। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর আধুনিকায়ন না করা হলে পুরো দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। যারা বিদেশি কোম্পানির পরিচালনার বিরোধিতা করছে তাদেরকে এর সুবিধাগুলো বোঝানোর উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনূস। বন্দরের আধুনিকায়ন সম্প্রসারণ আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে, কিন্তু কাজটা হচ্ছে না। তারিখের মধ্যে গুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে। মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করিয়ে করতে হবে। কারণ এমন একটা বিষয়, এটা পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে জানতে যাচ্ছে ক্যাম্পাসে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, এই সমাবর্তনের কোন আনুষ্ঠানিকতা এখন চলছে আর ডক্টর ইউনূস কখন ক্যাম্পাসে যাবেন, বিস্তারিত জানান। এখন আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক এই মুহূর্তে চট্টগ্রামের সার্কিট হাউসে রয়েছেন এবং এই জায়গায় কনভোকেশন উপলক্ষে, পঞ্চম সমাবর্তন উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা যারা স্নাতক এবং স্নাতকোত্তর পিএইচডি এই ডিগ্রি অর্জন করবেন এবং ডক্টর ইউনূসের হাত থেকে তারা আজকে এই সমাবর্তনের মাধ্যমে তাদের যে সনদ সেটি গ্রহণ করবেন। পাশাপাশি আমরা দেখেছি যে আজকের আবহাওয়া বেশ গরম এবং এর মধ্য দিয়ে আসলে যে শিক্ষার্থীরা গাউন পরে এখানে উপস্থিত হচ্ছেন এবং কালো গাউন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সকালে এসেছেন চট্টগ্রাম বন্দরে, সেখানে তিনি একটি অনুষ্ঠান করেছেন এবং সার্কিট হাউস থেকে কালুরঘাট বেতার কেন্দ্রে, কালুরঘাটে সেখানে একটি বেতার কেন্দ্রে একটি স্থাপনা উদ্বোধন করবেন, সেটা অনলাইনে করবেন এবং এরপরে তিনি তার যে গ্রাম জোবরা গ্রাম সেখানে আসবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি প্রায় ২৬ বছর পর তার এই ক্যাম্পাসে জানেন যে চট্টগ্রামের এই বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন এবং সেই তার স্মৃতিঘেরা ক্যাম্পাসে তিনি আসবেন। পাশাপাশি তার আগমনকে কেন্দ্র করে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের এলাকায় কিন্তু পুরো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। অনেকে এসেছেন দীর্ঘ সময় পর তার প্রিয় ক্যাম্পাসে ঘুরে দেখছেন এবং অনেকে রাতে আমরা দেখেছি যে গভীর রাত পর্যন্ত এখানে অপেক্ষা করেছেন, নাচ গান করেছেন এবং মানে অনেক দিন পর তাদের যে পুরনো শিক্ষার্থী, পুরনো বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে পেরে তারা সারা রাত অনেকে জেগে ক্যাম্পাসে কিন্তু কাটিয়েছেন, আমরা এটাও দেখেছি। এবং যেটা বলছিলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং সেই স্মৃতিঘেরা ক্যাম্পাসে তিনিও আসছেন। তো সব মিলিয়ে প্রায় ৯ বছর পর, দীর্ঘ ৯ বছর আগে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবশেষ চতুর্থ সমাবর্তন হয়েছিল। এটি পঞ্চম সমাবর্তন এবং সবশেষ এই পঞ্চম সমাবর্তনে অংশ নেওয়ার জন্য এবং সমাবর্তনের সনদ নেওয়ার জন্য কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী দেখতে পাচ্ছেন যে এখন প্রবেশ করছে এবং শিক্ষার্থীদেরকে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এখানে নিরাপত্তা, বিশেষ করে এসএসএফ অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা সহ বিভিন্ন কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে। তো সব মিলে কিছুক্ষণের মধ্যে বেলা ১টা ৩০-এ হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন এবং এই সমাবর্তনের আনুষ্ঠানিক উদ্বোধনটি শুরু হবে এবং এখান পর যেটা দেওয়া আছে ৩টা ৫০-এ তিনি বক্তব্য দেবেন। দর্শক, জানছিলাম ডক্টর ইউনূসের চট্টগ্রাম সফরের খবর।
জাতীয় রাজস্ব বোর্ড 2 ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে কলম বিরতি পালন করছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। এর অংশ হিসেবে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কলম বিরতি পালন করবেন। বন্দরে আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মহসিন মিলন। চলে যাচ্ছি তার কাছে। মিলন, কলম বিরতির কি প্রভাব পড়েছে বন্দরে? হ্যাঁ, ইফতেখার আলম, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন বেনাপোল বন্দরের প্রধান ফটকে অবস্থান করছি। আসলে জাতীয় রাজস্ব বোর্ডকে 2 ভাগে বিভক্ত করে একটি অধ্যাদেশ জারি করার প্রতিবাদে বেনাপোল কাস্টমস কর্মকর্তা এবং কর্মচারীরা সকাল 10টা থেকে কর্মবিরতি শুরু করেছে এবং তারা দুপুর 1টা পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাবে। ফলে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য সহ বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এবং আমাকে জানাচ্ছিলেন যে বেনাপোল বন্দরের ডেপুটি ডাইরেক্টর জনাব মামুন তরফদার, তিনি আমাকে জানাচ্ছিলেন যে সকাল থেকে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে দু দেশের মধ্যে। তবে গতকালকে যে 2-1টি পণ্য চালান কাস্টমস কার্গো শাখায় এন্ট্রি হয়েছে, সেই ধরনের 2-1টি ট্রাক সকাল থেকে প্রবেশ করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো পণ্য চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেনি। এদিকে কাস্টমসের কর্মকর্তা সহকারী কমিশনার জনাব রাজন হোসেন আমাকে জানাচ্ছিলেন যে আমরা সকাল 10টা থেকে কর্মবিরতি পালন করছি, কলম বিরতি, এবং এই কলম বিরতি 1টা পর্যন্ত চলবে। আমাদের এই দাবি অধ্যাদেশ আদেশ বাতিল না করা পর্যন্ত আমরা আমাদের লাগাতার কর্মসূচি চালিয়ে যাব এবং তারা আগামী 17ই মে থেকে পুনরায় নতুন কর্মসূচি ঘোষণা করবেন এবং এই ঘোষণার ফলে এবার নতুন করে আবার তারা কলম বিরতি পরিবর্তে বড় ধরনের একটা কর্মসূচি প্রদান করেন বলে তিনি আমাকে জানিয়েছেন। আপনি জানেন যে বেনাপোল বন্দর বাংলাদেশের সবচেয়ে বৃহৎ স্থল বন্দর। এখান থেকে সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আয় থাকে, বছরে প্রায় 8,000 কোটি টাকা রাজস্ব আয় করে থাকে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এদিকে সবচেয়ে বেশি রপ্তানি হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে স্থলপথে এবং এই সরকার প্রতিদিন প্রায় 25 কোটি টাকা রাজস্ব আয় করে থাকে বেনাপোল কাস্টম হাউস থেকে এবং এক দিনে প্রায় 25 কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ইফতেখার, জানছিলাম বেনাপোল বন্দরের খবর। দুর্নীতির মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে আদালত। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ আজ এ আদেশ দেন। জুবাইদা রহমান আইনজীবী বলেন, রাজনৈতিক কারণে এই মামলাটি করা হয়েছিল। হাইকোর্ট থেকে তারেক রহমান সহ আসামিরা খালাস হবে বলেও প্রত্যাশা তার। এর আগে গতকাল দুর্নীতি মামলায় আপিলের জন্য ডক্টর জুবাইদাকে 587 দিনের বিলম্ব মার্জনা করে হাইকোর্ট। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। আজকে আমরা জামিনের জন্য মুভ করেছি, তো কোর্ট দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষদ্বয়কে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। দর্শক, এ বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের সঙ্গে। জাবেদ, রায় সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? ইফতেখার, আজকে 3টি বিষয় স্পষ্ট করেছে হাইকোর্ট। সেটা হচ্ছে যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তার বিরুদ্ধে যে 3 বছরের সাজা দিয়েছিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায়, সেই মামলায় তাকে স্থায়ী জামিন দিয়েছে। জামিনটা কবে নাগাদ? যতদিন পর্যন্ত তার এই আপিলটা হাইকোর্টে শুনানি নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত তিনি জামিনে থাকবেন। একই সাথে আজকে তার যে 3 বছরের সাজার বিরুদ্ধে যে আপিলটা করেছেন হাইকোর্টে, সেই আপিলটাও গ্রহণ করেছে শুনানির জন্য। তৃতীয়টি হচ্ছে তার যে 35 লাখ টাকা জরিমানা করেছিল বিচারিক আদালত, সেই জরিমানার অর্থদণ্ডটা যেটা, সেটাও স্থগিত করেছে। এর ফলে তারটা শুনানি হবে, শুনানির পরই বোঝা যাবে যে এই মামলায় আসলে তিনি সম্পৃক্ত ছিলেন কি না। তবে তার আইনজীবীরা বলছেন এই মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে করা হয়েছিল। এখানে তাদের কোনো সম্পৃক্ততা নেই। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের কোনো তথ্যপত্র তারা প্রমাণ করতে পারেনি।
জোর করে একটা ফরমায়েশি রায় দেওয়া হয়েছে এমনটা তারা অভিযোগ করেছেন। এবং তারা বলছেন যে ডাক্তার জুবাইদা রহমান আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল সেটা হচ্ছে যে তার মামলার তার যে 3 বছরের সাজা দিয়েছে সে সাজা কিন্তু 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে রাষ্ট্রপতি কর্তৃক। ইচ্ছা করলে তিনি এখন না আসলেও পারতেন। সে এসেছেন কেন? এই মামলায় ফেস করার জন্য, মোকাবেলা করার জন্য, এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি এই মামলায় খালাস পাবেন এবং তারেক রহমানও তার যে 9 বছরের সাজা দিয়েছিল একই মামলায় তিনিও খালাস পাবেন এমনটা বলছেন তাদের আইনজীবীরা। তো তারা এখন মামলা যখন চলমান হবে, শুনানি হবে, তারপরে আমরা সেটা বুঝতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে আজকে জামাত ইসলামের যে নিবন্ধন ফিরে পেতে তারা যে আপিল করেছে সে আপিলটা কিন্তু শুনানি গতকাল আংশিক হয়েছে। আজকেও কিন্তু এখন শুনানি চলছে আপিল বিভাগে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চে আজকে শুনানি হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে আজকেই এই আপিলের শুনানিটা শেষ হবে এবং তারা সেক্ষেত্রে নিবন্ধন পাবে কিনা এবং তাদের দাঁড়িপাল্লা প্রতীক পাবে কিনা সেটা নির্ধারণ হবে আপিল বিভাগের রায়ের মাধ্যমে। ইফতেখার। দর্শক, জানছিলাম হাইকোর্টের খবর। আর এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।